নমস্কার। একেভি টিভি পরিচালিত একেভি হাইলাইট এই অনুষ্ঠানটির নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই হাইলাইট অনুষ্ঠানটি আমরা প্রতিদিন সাজাই আমাদের চারপাশে ঘটে যাওয়া নানা উল্লেখযোগ্য ঘটনা এবং সফল ব্যক্তিত্বদের সফলতার কাহিনী দিয়ে। যে কাহিনীগুলো আমাদেরকে আগামী দিনে সুন্দর করে নতুনভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে এবং আমার দেশ আর সমাজকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে আমাদেরকে উদ্বুদ্ধ করে। আজ আমাদের মধ্যে তেমনি একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি একাধারে একজন সফল উদ্যোক্তা, গুণী লেখক, প্রশিক্ষক, শিক্ষাবিদ এবং সর্বোপরি একজন সর্বজনখ্যাত মোটিভেশনাল স্পিকার। এমন একজন গুণী ব্যক্তিত্ব আজ আমাদের মধ্যে অতিথি হিসেবে রয়েছেন। তিনি ডক্টর জয়ন্ত ঘোষ। নমস্কার মহাশয়, আপনাকে নমস্কার। আমাদের এই আয়োজনে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। প্রথমেই আপনাকে কৃতজ্ঞতা জানাবো আপনার সময়ের জন্য। আজকে আপনাকে পেয়েছি, আমরা অনেক কিছু জানবো। প্রথমেই যে কথাটা আমি আপনার কাছে জানতে চাইবো স্যার, আপনি এই রাজ্যের সন্তান, এই মাটির সাথে আপনার শেকড় জড়িয়ে রয়েছে, কিন্তু এই মাটির বাইরেও আপনি দেশ বিদেশের বিভিন্ন মানে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশুনো করেছেন। আমি আজকের ডক্টর জয়ন্ত ঘোষের ছোটবেলায় বা ছাত্রবেলায় যদি ফিরে যাই, তাহলে সেখানে ছাত্র জয়ন্তকে একবার দেখতে চাইবো, জানতে চাইবো সেদিনের সেই ছাত্রবেলা বা ওই যে পড়াশুনোর সেই ফেজটা আজকের ডক্টর জয়ন্ত ঘোষের জীবনকে দাঁড় করাতে বা শেপ আপ করতে কতটুকু ভূমিকা রেখেছে। হ্যাঁ, সেটা বলতে গেলে যেমন আমি ছোটবেলাতে আহ, আগরতলার আমাদের বিখ্যাত স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে পড়াশোনা করেছি। ক্লাস 1 থেকে 12 অবধি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে পড়াশোনা করেছি। স্কুলে একটা বিরাট ভূমিকা ছিল এটা। এবং তৎকালীন সময়ে নেতাজি স্কুল এখনো যথেষ্ট স্বনামধন্য বিখ্যাত স্কুল, এবং সেই স্কুল আমাদেরকে তৈরি করতে, চরিত্র গঠন করতে, নিজেদেরকে মানুষ হিসেবে, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এবং যথেষ্ট ভূমিকা রেখেছে। এবং আজকে আমি যা কিছুই আজকে আমি হয়েছি, যেখানেই থাকি, স্কুলটা কিন্তু আমাকে প্রকৃত শিক্ষা দিয়েছিল। এবং সেই স্কুলের একটা বড় ভূমিকা, এবং আজকেও আমি গর্বের সঙ্গে বলি যে আমি নেতাজি স্কুলের ছাত্র। আমি হয়তো বাইরে বহু জায়গাতে যাই, নিজেকে ইন্ট্রোডিউস করতে গিয়ে আমি স্কুলের কথাটা কোনো না কোনোভাবে কিন্তু চলে আসে। তো সেটা একটা সত্যি খুব গর্বের মুহূর্ত আমার কাছে যে আমি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের আহ, পড়াশোনা করেছি। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের শিক্ষার্থী আমি। তো সেটা একটা সত্যিই খুব আমার কাছে একটা গর্বের, এবং এই স্কুলের বিরাট ভূমিকা। এটা আমি আগেও বলেছি, খানিকক্ষণ আগেও বললাম, আবারও বলছি, যে স্কুলটা কিন্তু আমাকে তৈরি করে দিয়েছিল। যেটা আপনি বললেন না যে শেকড়, সেই শেকড়, আমার শেকড় কিন্তু আমার স্কুল। এবং এবং এই আজকে আমি যত বড় প্রতিষ্ঠানে, যত বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি, কিন্তু শেকড়টা কিন্তু আমাদের নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। এবং এই শেকড়টাই, এই শেকড়ের জন্যই কারণ ওইটাই হলো প্রকৃত বিশ্ববিদ্যালয় আমার কাছে। না, আপনার কথাগুলো শুনতে শুনতে আমার সেই গানটার কথা খুব মনে পড়ছে, সবার চেয়ে প্রিয় মোদের সবচেয়ে আপন আমাদের বিদ্যানিকেতন। হুম, স্যার, সেটাই। আপনার কলেজ জীবনে যদি একটু যাই। কলেজ জীবনে এখানেই আমি এমবিবি কলেজেই পড়াশোনা করেছি, গ্রাজুয়েশন আমার এখান থেকেই। তারপরে আমি চলে যাই ত্রিপুরার বাইরে। আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা থেকে আমি ম্যানেজমেন্টের উপর একটা স্পেশালাইজেশন করি। তারপরে আমি এমবিএও করি, ফাইন্যান্সের উপরে স্পেশালাইজেশন করি। তো এইগুলো ছিল আমার কলেজ জীবন বা আমার মাস্টার্স। যেহেতু গ্র্যাজুয়েশন আমি এখান থেকে করে গেছিলাম, তো তারপরে পরবর্তীকালে আমি ডক্টরেটও করি। সেটা সেটাতে পরে আসছি না হয়। না, সে গল্পটা শুনে নেব, কারণ আমি জানি আমাদের অনেক দর্শক রয়েছেন যারা জানতে চাইবেন যে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে স্যার কোথায় গেলেন। মানে সেদিকটার ভূমিকাটাও তো নিশ্চয়ই রয়েছে আজকের ডক্টর জয়ন্ত ঘোষকে দাঁড় করানোর পেছনে। হুম, হুম। যদি একটু কিছু বলেন আপনার সেই ফেজের কথা। সেটা দেখুন, আমি কিন্তু
ডক্টরেট করব সেইটা কিন্তু মানে আমার মাথায় ছিল না। সেরকম কোনো আমার মানে কোনো স্বপ্নও ছিল না। এইটা কোনো না কোনোভাবে সেটা জীবনে এসে গেছিল এবং সেখানে আমি একটা কথাই বলব, সেখানে আমার মায়ের একটা বড় ভূমিকা ছিল। কেন কি আ আমি একটু আমার একটু পারিবারিক বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসছি। আচ্ছা। তো সেই বিজনেস ব্যাকগ্রাউন্ডটাতে আমাকে একটা সময় দিতে হয়েছিল। কারণ আমি পিতামাতার একমাত্র সন্তান এবং পারিবারিক বিজনেসটাকে রক্ষা করা সেটার আমার একটা দায়িত্ব ছিল। পাশাপাশি আমার নিজের একটা একাডেমিক্স এর প্রতি আমার একটা মানে একটা প্যাশন বলতে পারেন। সেইটা আমার পাশাপাশি ছিল। সুতরাং দুটো জিনিসকেই আমি খুব আ somehow আমি ম্যানেজ করেছিলাম। সেটাতে আমি পরে আসছি। আ কিন্তু মায়ের একটা ড্রিম ছিল, ইচ্ছে ছিল যে আমি একসময় ডক্টরেট করব। কেন কি আমার এটা কিন্তু ঘটনা যে একাডেমিক্স এর প্রতি আমার একটা প্যাশন ছিল। সেই প্যাশনটা কিন্তু আমাকে উদ্বুদ্ধ করেছে। সবসময় মানে আর আমার একটা হাঙ্গার বলতে পারেন। সেই যে আমার যে একটা খিদে যে আমার জানার জন্য, জ্ঞান আরোহণের জন্য সেইটা আমাকে তাড়িয়ে নিয়ে বেরিয়ে আ এগিয়ে নিয়ে গেছে। এগিয়ে নিয়ে গেছে। খুব স্বাভাবিকভাবে মায়েরা স্বপ্ন দেখেন আমাদেরকে নিয়ে। আর সন্তান হিসেবে এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে মা-বাবার স্বপ্নটাকে সফল করার চেষ্টাটা অন্তত করা। সেই জায়গায় আপনি সত্যিই একজন সফল সন্তান হিসেবে মানে আপনাকে আমরা আ আপনাকে নিয়ে আমাদের গর্ব হয় যে আপনি আপনার মায়ের স্বপ্ন সফল করতে পেরেছেন। সেটার আহ মানে সেটার পেছনে অনেক গল্প আছে। যাই হোক সেটা আ না হয় পরে ঠিক কোনো আছে সময় বলা শুনবো। যাবে। সে মানে স্বাভাবিক। অনেক হুম। একটা জয়যাত্রা এমনি করে দাঁড়িয়ে যায় না। তার একটা জিনিস অনেকটা কি কিছু জানেন তো? রয়েছে। মানে আমাদের লাইফটা our life is a full of stories. এক্সাক্টলি। হ্যাঁ, সো সেটা মানে সেইগুলো ওইভাবেই জীবনটা গড়ে ওঠে কিন্তু। মানে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা মানে ইনসিডেন্ট, ইভেন্ট এগুলোকে আমাদেরকে তৈরি করে। এগুলো আমাদেরকে গ্রো করে, আমাদেরকে ডেভেলপ করে। ঠিক, ঠিক। সো ওই আরকি। জীবনের প্রত্যেকটা ফেজ একেকটা ইম্পোর্টেন্ট চ্যাপ্টার হয়। আর যেগুলো আমাদেরকে একদম ফাইনাল গিয়ে যে আমাদের মূর্তিটা দাঁড়ায় শেপ আপ করে সেভাবে। হুম, হুম। যাই হোক লাইফ ইজ লাইক দ্যাট। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান এনি ফিকশন। হুম, হুম। তো কখন জীবনের কোন বাঁকে কে দাঁড়িয়ে থাকে আমরা নিজেরাও জানি না। একদম। স্যার আপনার সম্বন্ধে পড়াশোনা করতে খুব ভালো লাগছিল জেনে যে আপনি অনেক পুরস্কারে সম্মানিত, আন্তর্জাতিক স্তরেও আপনি সম্মানিত। হুম, এই যে আপনার সম্মাননাগুলো, হুম, হুম, তার চাইতেও যেটা একটা আমাদের জন্যে ভীষণ একটা আনন্দের যে আপনি লিভিং লেজেন্ড সুনীল গাভাস্কারের হাত থেকে হুম, সম্মাননা গ্রহণ করেছেন। হুম। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সেই অনুভূতিটুকুন একটু শুনতে চাইবো। আর ১ টা ২ টো মানে মুহূর্ত যে সম্মাননাগুলো আপনি পেয়েছেন, ১ হুম, টা ২ হুম। টো সম্মাননার কথা যদি একটু বলেন। হ্যাঁ, তো সেটা বলতে গেলে সেটা হয়েছিল আ বছর আ 23 এন্ড অফ 23 যেটা আপনি সুনীল গাভাস্কারের কথা বলছিলেন। তো অ্যাকচুয়ালি আমি কর্মসূত্রে গুজরাটে থাকি। আচ্ছা, তো গুজরাটের বিভিন্ন অ্যাকচুয়ালি প্রাইমারিলি আমি আ কলেজ স্টুডেন্টদের বা মানে পিজি লেভেলের স্টুডেন্টদের পড়াই। ওদের আমি entrepreneurship পড়াই, বিজনেস ওকে। স্ট্র্যাটেজি পড়াই। সেই ক্ষেত্রে ইউথদের নিয়ে আমার একটা কাজ করার একটা আ মানে এদের নিয়েই কাজ করি। তো অটোমেটিক্যালি কি হয়েছে আমি তাছাড়া বিভিন্ন জায়গাতে আমি মানে TEDx এও গেছি, TEDx স্পিকার হিসেবে হু, হু। আমি জায়গাতে কথা বলেছি। আ অনেক কিছু মানে লাইফ এক্সপেরিয়েন্স আমি শেয়ার করেছি। তো সেইটা থেকে আমাকে গুজরাটের একটা মানে বেস্ট মোটিভেশনাল স্পিকার একটা অ্যাওয়ার্ড দেয়া হয়েছিল সেই সময়। সেটা সুনীল গাভাস্কার আমাকে সেই অ্যাওয়ার্ডটা দিয়েছিলেন। তো সেই প্রসঙ্গগত বলতে গেলে এখানে সুনীল গাভাস্কারের সঙ্গে সেদিন আমার একটা ইন্টারেকশন ও হয়েছিল। তো আমি সুনীল গাভাস্কারকে জিজ্ঞেস করেছিলাম জীবনে সফলতার মূল মন্ত্র কি? তো সুনীল গাভাস্কার আমাকে বলেছিল যে, সফল হতে গেলে ৩ টে ডি লাগে। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে, "কি সেই ৩ টে ডি?" উনি বলেছিলেন, "ডিসিপ্লিন, ডেডিকেশন অ্যান্ড ডিটারমিনেশন।" তো এটা আমার একটা বিরাট বড় শেখা উনার থেকে আরকি। যে খুব সহজ জিনিস, খুব সহজ আকারে উনি বলেছিলেন যে, "৩ টে জিনিস যার মধ্যে থাকবে, ওকে কেউ ওর জীবনের লক্ষ্য থেকে ওকে সরাতে পারবে সরাতে না।" পারবে না।
তো এটা একটা সত্যিকারের খুব মুহূর্ত, এবং সুনীল গাভাস্কার ইজ এ লিভিং লেজেন্ড। এক্স্যাক্টলি। ওনার হাত থেকে পুরস্কার পাওয়াটা, আর মানে এটা সত্যিই আমার কাছে একটা গর্বের, এবং আমার একটা অবশ্যই মানে এটা দীর্ঘদিন শুধু মনে আপনার থাকার। জন্য গর্বের নয় স্যার, এটা আমাদের জন্যও গর্বের যে আমাদের রাজ্যের কৃতি সন্তান, তাকে সম্মানিত করেছেন লিভিং লেজেন্ড সুনীল গাভাস্কার। স্যার আপনি বলেন যে এই যে সাফল্য, সাফল্য জন্মগত নয়, সেটা তৈরি করতে হয়। হোয়াট ইউ থিঙ্ক, এটা কিভাবে তৈরি করা যাবে? আপনার কি মতামত? না দেখুন, নিজের জীবন দিয়েই আমি জিনিসটা লক্ষ্য করেছি। দেখুন, এটা কিন্তু একটা, মানে এটা একটা প্রসেস। লাইফের এই যে লাইফের সাফল্য পাওয়াটা, এটা একটা এন্টায়ার, এটা একটা প্রক্রিয়া। যেটাকে আমি বলছি যে প্রসেস। হুম, হুম। যে এই প্রসেসটা সবাইকে এটা প্রসেসের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। চলতে এটা হবে। চট করে ওভারনাইট সাকসেস কিন্তু আসে না। সেই কারণে আমি সেটাই আমি বলতে চাইছি যে লাইফ মানে সাকসেসটা কিন্তু এটা অর্জন করতে হয়। এটা কিন্তু ইনবিল্ট হয়ে আসে না। তো সেই, এবং ওই পরিপ্রেক্ষিতেই বলছি আমি যে এটা একটা প্রসেস। যদি যদি সাকসেস পাওয়াটা এটা যদি একটা প্রসেস হয়, আমরা তাহলে সেই প্রসেসের আমরা হলাম যে প্রসেসর। তো ওই হিসেবে আমি দেখি জিনিসটাকে, এবং নিজের জীবন দিয়ে এটা আমি উপলব্ধি করেছি যে কোনো কিছু ওভারনাইট হয় না। সেটার জন্য সেই প্রসেসটাকে অতিক্রম করতে হবে, এবং তার জন্যই বলি আরকি যে সাকসেস এটা মানে ইটস নট বিল্ট, বা এটা জন্মগত ওরকম কিছু নয় এটা। এটার If you want to taste the fruit of pleasure, হুম, then you have to go through the pain also. You cannot avoid the pain. অ্যাবসোলিউটলি। You cannot avoid the pain just to enjoy the pleasure. হুম, স্যার দেখুন, অনেকেই মনে করেন যে উদ্যোক্তারা শুধুমাত্রই অর্থনৈতিক সাফল্যের দিকটাতেই তারা রয়েছে। তাদের সম্পর্ক শুধুমাত্র অর্থনৈতিক সাফল্যের দিকেই। হুম। আপনি কি তাই মনে করেন যে একজন উদ্যোক্তা শুধুমাত্রই অর্থনৈতিক সাফল্যের সাথে যুক্ত? তার কি সমাজের বৃহত্তর প্রভাব আনা সমাজে বা একটা পরিবর্তন আনা, সেখানে কি তার কোনো ভূমিকা থাকতে পারে না? তার অবশ্যই বিশাল ভূমিকা থাকে। এটা কি আমি 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 বলব যে একজন উদ্যোক্তা, কারণ দেখুন, আ উম আমি একটা কথা বলি, আমি আমার বিভিন্ন সেশনে এই কথাটা বলে থাকি যে entrepreneurship যেটা আপনি বলছেন যে উদ্যোগ হুম, বা হুম। উদ্যোগপতি বা যারা যারা হয় আরকি, যে entrepreneurship is the vehicle to serve the society. If you want to serve the society, if your objective যদি আপনি যদি কিছু করতে চান সোসাইটির জন্য, তাহলে entrepreneurship এ এটাই একটা বাহন হতে পারে, যার মাধ্যমে আপনি সোসাইটিকে সার্ভ করতে পারেন। কারণ একটা বাহন যদি কোথায় যেতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে, সেটা একটা গাড়ি আপনাকে নিয়ে যাচ্ছে। এই entrepreneurship টাও আপনাকে নিয়ে যাচ্ছে সেই ডিরেকশন এ। আপনার লক্ষ্যে আপনি আপনি যদি, যেটা আমি বললাম যে যদি if you হুম। want to serve the society, সেই কারণে entrepreneurship এর মাধ্যমেই আপনি সোসাইটিকে সার্ভ করতে পারেন। তো সেজন্য entrepreneurship is the only vehicle. স্যার তাহলে এই যে জার্নিটা, এন্টারপ্রেনারশিপ এর যে জার্নিটা, তার মধ্যে অনেক আনসার্টেনিটিস থাকে। হুম, সবসময় যে একদম সাফল্য এসে যাবে, সবাই যে সব এন্টারপ্রেনার্স যে মানে সফল হয়ে যাবে তা হুম, তো নয়। হুম, অনেকেই অনেক রকম ধাক্কাও খেতে হয়। নিশ্চয়ই। সেই জায়গায় স্যার আপনি কি বলবেন যারা ইয়াং এন্টারপ্রেনার্স আছে তাদেরকে, বা যারা ইয়াং এর কথাও বলছি না, বা যারা অলরেডি এই ফিল্ডে আছেন কিন্তু মানে স্ট্রাগলার হিসেবে কাজ করে যাচ্ছেন বাট স্টিল দে আর স্ট্রাগলিং, তো সেখানে তাদের জন্য আপনি কি বলবেন আপনার অভিজ্ঞতা নিরিখে? এখানে দেখুন, একটা জিনিস কি, মানে আজকের দিনে সবাই কিন্তু চায় কি জানেন তো? খুব শর্টকাটে, মানে খুব তাড়াতাড়ি সাফল্য পেতে। তাড়াতাড়ি ভিজিবিলিটি পেতে চায়। আর সোশ্যাল মিডিয়া আজকালকার দিনে ওরকম হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার জন্য সবাই খুব ইমিডিয়েট মানে পপুলারিটি গেইন করতে চায়। এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এবং সেই ক্ষেত্রে আগে নিজের মানে ক্রেডিবিলিটিটাকে তৈরি করতে হবে। যদি আমার ক্রেডিবিলিটি না তৈরি হলো, তাহলে ভিজিবিলিটি ও মানে হলো হয়ে যাবে। সেটা থাকবে না, বেশিদিন থাকবে না। ঠিক। সোশ্যাল মিডিয়া কিছুদিন, কারণ আমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি আমি কিছু করছি। কারণ দেখুন, entrepreneurship আরেকটা জিনিস হচ্ছে কি, এটাতে entrepreneur কারা হয়? যারা those who are going to solve the problem. আমাকে সোসাইটির কি প্রবলেম আমি সলভ করতে পারি? কোথায় আমার কি নিড আছে, আমার কি নেসেসিটি, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে।
তবেই গিয়ে আমি সাকসেসফুল মানে এন্টারপ্রেনার তাকে হতে একজন পারবো। ভিশনারিও হতে হবে। একদম ভিশনারি হতে হবে। ভিশনারিটা ঠিক আছে, আমি সবাই তো ভিশনারি হতে পারে না। রতন টাটা ইজ এ ভিশনারি হুম 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 এন্টারপ্রেনিউর ইন্ডাস্ট্রি, কিন্তু অতদূর যেতে বলছি না আমি। অনেক ওনার থেকে আরো অনেক অনেক কাছাকাছি অনেকেই আছেন, হুম হুম। কিন্তু প্রবলেমটা কি সেটা আইডেন্টিফাই করতে হবে, গ্যাপ কোথায় আছে সেটা মানে আইডেন্টিফাই আমাকে করতে হবে। কোথায় যেতে হবে, আমি কি করতে চাইছি সেটা আগে নিজেকে বুঝতে হবে। একদম সেইটা যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি বেশি দূর এগোতে পারবো না। এবং আমার ডিরেকশনটা আমি কি, এবং আরেকটা জিনিস হলো গিয়ে মানে লক্ষ্য একটাই থাকতে হবে। লক্ষ্য একাধিক লক্ষ্য নিয়ে এগোলে হবে না। একটায় ফোকাস করে থাকতে একটাতেই হবে। ফোকাস করতে হবে। হ্যাঁ, প্রায়োরিটিসটা আগে ঠিক করে নিতে হবে। দেখুন, আমি একটা কথা সবসময় বলি যে এভরিবডিস লাইফ এন্ড জার্নি ইজ ডিফারেন্ট এন্ড ইউনিক। কারোর সঙ্গে কারোর কম্পারিজন চলে না। হুম হুম। ও এরকম হয়েছে বলে আমাকেও করতে হবে এরকম না। আমার কোথায় এক্সপার্টিস আছে, আমার এক্সপার্টিস নিয়ে আমি এগোবো, আমার এক্সপার্টিস ঠিক। নিয়ে আমি কাজ করব। তবেই গিয়ে জীবনে সাফল্য আসবে। ওই জিনিসটা মাথায় রাখতে হবে। তবেই মানে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। অনুপ্রেরণা নেওয়াটা ভালো, অনুকরণ করার চাইতে। মানে কেউ এরকম করেছে আমাকেও তার মতোই হতে হবে, হুম, দরকার নেই। হুম, সে করেছে, হুম, সেই অনুপ্রেরণায় আমাকে আমার পথটা হেঁটে যেতে হবে। হুম। স্যার, এবার যে কথাটা আমি একটু জানতে চাইবো সে হচ্ছে একটা বিজনেসকে পরিচালনা করা এবং সত্যিকারের নেতৃত্ব প্রদান করা, এই দুটোর মধ্যে আপনি কি পার্থক্য দেখেন? দেখুন, যারা মানে বিজনেস বা বিজনেস তো দেখুন এটা তো একটা আ এটা তো কোনো একটা সোলো এক্টিভিটিস নয়। হুম হুম ইট ইস এ এন্টায়ার একটা টিম হুম নিয়ে হুম। একটা টিমকে পরিচালনা করা। এবং সেই টিমের মাথার উপরে একজন বিজনেস ওনার বা ফাউন্ডার উনি বসে আছেন। তো এখন উনি অ্যাজ এ টিম লিডার, অ্যাজ এ বিজনেস ওনার, অ্যাজ এ বিজনেস লিডার হিসেবে উনার এই জিনিসটা মাথায় থাকতে হবে যে টিমকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। টিমকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমিও টিমের অভিভাবক। অভিভাবক হিসেবে আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে। আমি একটা বই পড়েছিলাম সাইমন সেনিকের। সাইমন সেনিক ইজ এ ওয়ার্ল্ড ফেমাস আ ম্যা লিডারশিপ কোচ। উনি ওনার বইতে ওনার একটা আ বই, সেটার নাম হলো গিয়ে 'লিডার্স ইট লাস্ট'। যিনি লিডার হবে উনি, ওইটার ট্যাগলাইনটার নামটা ওরকম, উনি সবার পরে খাবেন। পরে খাবেন, আগে ওনার যারা টিম মেম্বাররা আছে ওনাদেরকে খাইয়ে তারপরে উনি তারপরে খাবেন। উনি খাবেন। সেই জিনিসটা আমি আমার যেহেতু ফ্যামিলি বিজনেস থেকে এসেছি, সেটা আমি আমার পরিবারে আমি আমার বাবার ক্ষেত্রেও দেখেছিলাম। যে উনি সবাইকে বলতেন যে আমার স্টাফরা সবাই খেয়েছে তো ওদের ওদের কেয়ারটা মানে একজন লিডারকে কিন্তু খুব কেয়ারিং হতে হবে। নাহলে কিন্তু সে লিডার হতে ঠিক পারবে না। ঠিক লিডারশিপ কিন্তু একটা অন্য ডিফারেন্ট ডাইমেনশন এ ঠিক। চলে কিন্তু। হুম হুম। খালি আমার নিজের কথা ভাবলে হবে না। নিজে খালি আমার ওই প্রফিট অ্যান্ড লস সেটা দিয়ে কিন্তু সব নয়। এখানে একটা রেসপনসিবিলিটি আছে। এক্স্যাক্টলি। আমি একজন বিজনেস ওনার হিসেবে, আমি একজন আ এ এ এ মানে বিজনেস লিডার হিসেবে যথেষ্ট আমার ভূমিকা থাকতে হবে। যথেষ্ট আমার অবদান থাকতে হবে। তবেই গিয়ে তো আমার বিজনেসটা গ্রো করবে। তবেই গিয়ে আমার অর্গানাইজেশনটা ফর দ্যা ওয়েল বিইং অফ দ্যা সোসাইটি কাজ করবে। আচ্ছা স্যার, আমরা একটা জিনিস না প্রায়ই শুনি যে বিজনেসে নাকি সবসময় সততা, স্বচ্ছতা মেইনটেইন করা সম্ভব হয় না। কিন্তু আমরা আবার আপনাকে বলতে শুনি যে এই সততা, স্বচ্ছতার প্রয়োজনীয়তার কথা। আজকে যখন আপনাকে কাছে পেয়েছি, আপনার মুখ থেকে আরেকবার মানে একটু শুনতে চাইবো এই জায়গাটা যে বিজনেসের ক্ষেত্রে সত্যিই কি এই যে সততা, স্বচ্ছতা মেইনটেইন করা কি কঠিন? না, একদমই কঠিন নয়। একদমই কঠিন নয়। কারণ আমি এটাকে পুরোপুরি নস্যাৎ করছি। কেন নস্যাৎ করছি? কারণ দেখুন, কারণ এইগুলো সব মানে এগুলো মানে মানে আ এগুলো করে, কারণ আমার কাছে বিজনেসের বা আমার কাছে entrepreneurship এর ডেফিনিশনটা কমপ্লিটলি আলাদা। আমি এখানে ওরমভাবে ভাবি না যে আমাকে বিজনেসম্যান মানেই যে এগুলো হলো গিয়ে একটা রং পারসেপশন সোসাইটিতে একটা আছে যে অনেস্টি নিয়ে কাজ করা যায় না। অনেস্টি ছাড়া হবে না। অনেস্টি ইস দ্যা কোর। অনেস্টি ইস ফাউন্ডেশন। হ্যাঁ? আপনার যদি সাবস্টেন্স ক্লিয়ার না থাকে, তাহলে আপনি এগোবেন কি করে? সেই কারণে আমি বলছি যে, এবং সবথেকে বড় জিনিস হলো কি, দেখুন আজকের দিনে একটা অর্গানাইজেশন বিল্ড করা কিছু ব্যাপার নয়। আজকের দিনে ২ দিনে একটা কোম্পানি ফর্ম করতে পারবেন আপনি। হুম। কিন্তু স এখানে সেলফ কনস্ট্রাকশন সেটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। সেলফ কনস্ট্রাকশন না হলে কোম্পানি রেজিস্ট্রেশন আ হবে না। সেকেন্ডারি হবে, কিন্তু সেটা আগে সেলফ কনস্ট্রাকশন করুন। তারপরে গিয়ে কোম্পানি রেজিস্ট্রেশন করুন।
সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই যে আমরা শুনি যেটা, সেটা আসলে কিছু না। এই যে সততা, স্বচ্ছতা, এটা প্রত্যেকটা ক্যারিয়ারে যেমন প্রয়োজন হয়, প্রত্যেকটা প্রফেশনে যেমন প্রয়োজন হয়, বিজনেস ওয়ার্ল্ডেও তার প্রয়োজনীয়তা রয়েছে। আরো অনেক কথা শুনবো, আরো অনেক কথা জানবো। স্যার রয়েছেন, আরো অনেক গুরুত্বপূর্ণ সব কথা আমরা শুনবো স্যারের কাছ থেকে। কিন্তু তার আগে একটা ছোট্ট করে বিরতি নিয়ে খুব দ্রুত ফিরে আসছি। কেউ যাবেন না কোথাও। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devrok Hospital. ফিরে এলাম একটা ছোট বিরতির পর। আবার আমরা ফিরে যাব স্যারের সাথে আলোচনায়। স্যার, যে কথাটি মানে আপনার সব আলোচনা শুনতে শুনতে আমার খুব মানে রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত দুটো লাইন খুব মনে পড়ছিল। টু রোডস ডাইভার্সড ইন এ ইয়েলো উড, অ্যান্ড সরি আই কুডন্ট ট্রাভেল বোথ। জীবনে এমন অনেক সময় আসে, আমাদের সামনে অনেক কটা রাস্তা খোলা থাকে, আমরা সবকটা রাস্তা এট এ টাইম চলতে পারি না। একটু আগে আপনিই বলছিলেন যে আমাকে একটা ফোকাসে স্থির থাকতে হবে, এবং কোথাও না কোথাও আমারও কেন জানি মনে হচ্ছে যে নিশ্চয়ই আপনার সামনে এমনি অনেকগুলো উইংস খুলেছিল, এবং সবকটাই হয়তো অনেক সময় এমনও হয়েছে লুক্রেটিভ ছিল। আপনি কি করে চুজ করেছেন? আমি তো এট এ টাইম সব পথে হাঁটতে পারবো না, আই হ্যাভ টু চুজ ওয়ান। সেই জায়গায় আপনি কি করে, আপনার জীবনের কোন দর্শন বা কোন বোধ আপনাকে সাহায্য করেছে, আপনার ভিশনটা ক্লিয়ার করেছে যে না, আই হ্যাভ টু চুজ দিস পাথ অনলি, আই উইল ট্রাভেল দিস পাথ অ্যান্ড আই উইল লিভ আদার্স? একটু যদি বলেন। একদম, যেটা বলছিলাম খানিকক্ষণ আগে, যে এভরিওয়ানস লাইফ ইজ ডিফারেন্ট এন্ড ইউনিক, ওইটাকে টেনেই বলছি আমি। দেখুন, আমি আবার এটাও বলেছি যে একটা সিঙ্গেল মাইন্ডেড হতে হবে, একটা পথ বা একটা রাস্তা চুজ করতে হবে। পাশাপাশি আবার এটাও বলেছি এভরিওয়ানস লাইফ ইজ ডিফারেন্ট এন্ড ইউনিক। হ্যাঁ, এখানে কেন বলছি, আমি ওইটাকে একটু গুরুত্ব দিয়ে এভরিওয়ানস লাইফ ইজ ডিফারেন্ট এন্ড ইউনিক সেটাকে টেনেই বলছি আবার একটু, যে এখানে ডিপেন্ড করে কতগুলো প্রায়োরিটিস। আমার ক্ষেত্রটা কি হয়েছিল, আমি আমার জিনিসটাই বলছি। আমি যেটা বলেছিলাম, আমার একটা ফ্যামিলি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আমি এসেছি। সেখানে আমার আই এম I was the only legal heirs of our business after demise of my father. তখন ওই জায়গাতে দাঁড়িয়ে আমার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব এসেছিল। ঘটনাটা কি হয়েছিল, শুরুতে আমি যেটা আমার হোয়াইট কলার জবে চলে যাব, ওইভাবে আমি এগিয়েও গেছিলাম।
বাবা মা বলেছিলেন, হ্যাঁ নিশ্চয়ই, তুমি যদি তোমার ভালো ক্যারিয়ার তুমি করতে পারো যাও, তোমাকে আমরা আনবো না, আটকাবো না। আটকাবো না, তোমাকে আমরা আমার এই বিজনেসের দিকে তোমাকে টেনে আনবো না। হুম, হুম। কিন্তু একটা জায়গায় গিয়ে কি হয়েছে জানেন তো, যে আমার একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি কাজ করেছে। এটা আমার একটা কর্তব্য, দায়িত্ব, যে আমার 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 ফাদারের বা আমার পিতার যে যে বিজনেস বা একটা লেগেসি, সেটার প্রতি আমার একটা দায়িত্ব রয়ে দায়িত্ব গেছে। রয়েছে। সেখানে কিন্তু সেটা কিন্তু ডিপেন্ড করবে সেই ইন্ডিভিজুয়ালের উপরে। লক্ষ্য একটা চুজ করতে হবে, কিন্তু সেই ইন্ডিভিজুয়াল ওই সময়ে কোনটাকে প্রায়োরিটি দেবে, সেটা কিন্তু ওই পার্টিকুলার পার্সনটার উপরই নির্ভর করবে এটা। সেই জায়গাতে দাঁড়িয়ে তখন আমার মনে হয়েছিল যে না, এটাই আমার প্রায়োরিটি। তারপরে আমি এটাকে চালিয়েছি, অনেক অ্যাওয়ার্ড অ্যাকোলেটস আমি পেয়েছি, একটা স্টেবল জায়গাতে নিয়ে গেছি। তারপর আমার প্রায়োরিটিস চেঞ্জ হয়েছে। তারপর আমার মনে হয়েছে যে না, আই উড লাইক টু আই ওয়ান্ট টু ডু সামথিং, আই উড লাইক টু এক্সপ্লোর ইন আদার ফিল্ডস, আদার এরিয়াস, যেখানে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারবো। মেইন অবজেক্টিভটা ছিল যে আই উড লাইক টু কন্ট্রিবিউট। কারণ আমাদের উই হ্যাভ অনলি ওয়ান লাইফ এন্ড সো ইউ শুড বেস্ট ইউটিলাইজ অফ ইট। আমি সেই ফিলসফিতে খুব বিশ্বাস করি। ঠিক। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মনে হয়েছে না, আমি আমার বাবার বা আমার পিতার আহ, উনি যেটা রেখে গেছেন, ছেড়ে গেছেন, সেটার প্রতি যেমন আমার দায়িত্ব কর্তব্য, সেটাকে আমি নার্চার করে সেটাকে এগিয়ে নিয়ে গেছি। তারপর গিয়ে আমার মনে হয়েছে নাও এখন আমাকে একটা বিগার ওয়ার্ল্ডে আমাকে কাজ করতে হবে। ওটাকে আমি একটা জায়গাতে সেট করিয়েছি। ওই এস্টাবলিশমেন্টটা কিন্তু আমি নষ্ট করিনি, এটা কিন্তু এখনো চলছে। কিন্তু আমি ডিফারেন্ট পার্সপেক্টিভে, ডিফারেন্ট টেরিটরিতে আমি কাজ করার কথা আমি ভেবেছি, হুম। যেখানে আমি অনেক বেশি আরো কন্ট্রিবিউট করতে পারবো। কারণ একটা সময় আমার মনে হয়েছে যে আই উড লাইক টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি, হোয়াট এভার নলেজ, হোয়াট এভার। কারণ যত কিছু আমরা ডিগ্রি নিয়ে এই করি সেই করি, কিন্তু আমি যদি এটা, দ্যাট ইজ অলসো মাই রেসপন্সিবিলিটি টু শেয়ার মাই নলেজ, এক্সাক্টলি। টু শেয়ার ইট উইথ আদার্স। ঠিক, ঠিক। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাকে মনে হয়েছে যে না, আমি কিছু করি। কারণ আমার একাডেমিক্স এর দিকে আমার যাওয়া, সেটা আমার একটা প্যাশন, সেটা নিয়ে কাজ করা। ওইভাবে কিন্তু আমি তখন ওই রাস্তাতে ইয়ে করেছি, এবং সেটা চুজ করতে হবে, মানে কোনটাতে আমার প্রায়োরিটি। আমি এখনো বলছি সিঙ্গেল মাইন্ডেড হতে হবে, নাহলে হবে না। কিন্তু প্রায়োরিটিস ম্যাটার্স। প্রায়োরিটিসটা সময় বিশেষে, ক্ষেত্র বিশেষে হয়তো চেঞ্জ হয়। চেঞ্জ হয়। ঠিক। সেটাকে কি করতে হবে, এবং হ্যাঁ। দ্যাট ইজ রিয়েলিটি। ঠিক। আপনি যখন বলছিলেন আমারও কিন্তু তাই মনে হচ্ছিল যে সময় এবং পরিস্থিতির সাথে প্রায়োরিটির ব্যাপারটি আসে। সময় পরিস্থিতি যখন যেমন হবে সেই অনুযায়ী আমার প্রায়োরিটি চেঞ্জ হয়। কিন্তু তারপরেও আমাকে ওয়াইজলি ডিসিশন নিতে হবে এবং উইথ ফুল রেসপন্সিবিলিটি, যে আমি যে সিদ্ধান্তটা নিলাম সেটা আমার সিদ্ধান্ত, এর দায়ভারও আমার। একদম, একদম। তাই নয় কি? মানে আমি আমার সিদ্ধান্তের জন্য অন্য কাউকে ব্লেম না, করতে পারবো না। আমরা কাউকে ব্লেম করতে পারি না। আমরা পারি না। কাউকে করতে পারি। কারণ ব্লেম যদি করতে হয়, আমি আমার, যেটা আপনি বললেন, যে আমার সিদ্ধান্তের জন্য আমি রেসপন্সিবল। আমি সেখানে আমি কাউকে রেসপন্সিবল। কিছু বলতে পারি না। কারণ এই ব্লেম গেমটা কিন্তু খুব বাজে জিনিস। হ্যাঁ। মানে সেটা করে কিন্তু বেশি দূর এগোনো দূর যায় না। এগোনো যায় না। সাফল্য আসুক কি ব্যর্থতা আসুক, সিদ্ধান্ত নেওয়া হলে তার দায়ভারও আমার এবং তার প্রতি শ্রদ্ধাও রাখতে হবে আমাকেই। হুম। তো এই মুহূর্তে আমরা দেখি যে ভারতবর্ষে না, মানে ইয়াং জেনারেশনদের মধ্যেও একটা খুব এন্টারপ্রেনারশিপ এর দিকে ঝুঁকছে এখনকার তরুণ সমাজও। আপনি অ্যাজ এ মেন্টর আপনি কি দেখছেন ওদের মধ্যে? কোন বিষয়টি একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে? ওদের জ্ঞানের দিকটি, নাকি দিগদর্শনের দিক, নাকি তাদের মানসিকতার দিক? কোন বিষয়টি ওদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? ইমোশনাল রেজিলিয়েন্স। হুম। এই জিনিসটা আমি দেখেছি আর কি, ইয়াং জেনারেশন। আমি খুব অ্যাপ্রিশিয়েট করি ওদের অনেক নতুন আইডিয়া আছে, অনেক কিছু ভাবনা আছে। কিন্তু ওদের মধ্যে ওদের এই যে ভালনারেবিলিটিটা, সেটা কিন্তু ওদেরকে একটু ডিস্ট্রাক্টেড করে দেয়। কারণ ওরা ইমিডিয়েট গেইনটা পেতে চায়, ইমিডিয়েট সাকসেস পেতে চায়। দে আর রানিং আফটার মানে ফান্ড, বা কিভাবে তাড়াতাড়ি আমার মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট আসবে। কারণ আমি সবসময় মনে করি যে আমি আমার নলেজ, কারণ দেখুন, বিজনেস কিন্তু এটা একটা, ইট ইজ এ জার্নি। এটা কিন্তু ওভারনাইট সাকসেস আসবে না, যেটা আমি শুরুতেও বলেছি। এবং এটা খুব শ্যাবি জার্নি আমি বলবো। সেটার জন্য ওইভাবে কিন্তু নিজেকে তৈরি করতে হবে, এটার জন্য সময় দিতে হবে।
এবং সেটা একটা অনেক অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু এর মধ্যে আমি হয়তো এখন ডিটেলস এত কিছু বলা সম্ভব না, আমাদের টাইম কনস্ট্রেন্টস হ্যাঁ আছে। হ্যাঁ কিন্তু এখানে মানে খুব ভাবনা চিন্তা করে খুব স্টেডিলি এগোতে হবে। এবং ওই যেটা আমি বলেছি যে প্রবলেম সলভ করার ব্যাপারটা আইডেন্টিফাই করতে হবে। মানি আসবে, মানির জন্য চিন্তা করতে হবে না। যদি আমার আইডিয়াটা যদি সত্যি ইউনিক হয়, তাহলে ডেফিনেটলি এটার জন্য আমি আমি একদিন আমি পেড আপ হব। আমি এটার জন্য ফান্ডের কোনো প্রবলেম নেই, কিন্তু আমাকে লেগে থাকতে হবে এবং না, ধৈর্য প্রপার জিনিসটা রাখতে এবং হবে। প্রপার মেন্টরিং এর দরকার আছে, প্রপার গাইডেন্স এর দরকার আছে। এটা কিন্তু ঘটনা, এই জিনিসটা কিন্তু মিসিং আমার যতটুকু মনে হয় আর কি। তার মানে গাইডেন্সটা যেমন প্রয়োজন, ধৈর্য তেমনি প্রয়োজন। একদম। লেগে থাকার যে ব্যাপারটা আপনি বলছিলেন যে এখানে হুম। ধৈর্য হারা হলে হবে না, হুম। রাতারাতি কিছু হবে না, তার জন্য আমাকে সাফল্যের জন্য ধৈর্য ধরতেই হবে। আমরা সাকসেসটা দেখি, হুম। বাইরের সাকসেসটা, কিন্তু এই সাকসেসটা পেতে গেলে না এটার পেছনে অনেক ঘাম রক্ত জল ঠিক, করতে হয়। সেই জিনিসটা হয়তো সবাই দেখে না, তো সে বিনিদ্র সেই জন্য রজনীর বিনিদ্র পরিশ্রম। রজনী পরিশ্রম সেগুলো আমরা আমরা স্কুল জীবনে পড়েছি। ঠিক আমরা আমরা একই স্কুলে পড়াশোনা করেছি, আপনিও জানেন আমিও জানি যে আমরা অনেক স্ট্রাগল এগুলো থাকে। ঠিক তাহলে ঠিক অতটা ইজি নয় ব্যাপারটা। সেটা আমরা তাহলে বলতেই পারি যে মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘ একদম। আসতেই পারে, কিন্তু হুম। সূর্যের অপেক্ষাটাও আমাদের করতে হবে। হুম। স্যার, আপনি নিজে একজন এত মানে সুন্দর কথা বলেন যে আপনার সাথে কথা বলতে বলতে আমারও খুব ভালো লাগছে, আমি নিজেও মোটিভেটেড হচ্ছি। আপনার এত ধন্যবাদ। সাকসেস, আপনি জীবনে যে স্ফিয়ারে গেছেন, নো ডাউট আপনার প্রচন্ড স্ট্রাগল রয়েছে, কিন্তু আপনি সাফল্য দেখেছেন, সফলতা পেয়েছেন। এই যে আপনার এতগুলো মানে ভূমিকা, একাধারে আপনি লেখালেখি করছেন, আরেকদিকে আপনি শিক্ষক হিসেবে কাজ করছেন, মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করছেন, উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, এতগুলো ভূমিকা আপনি কি করে ব্যালেন্স করেন বলুন তো? মানে হাউ ডু ইউ ব্যালেন্স? ওটা আমরা দেখি একটা ফেজে থাকলে বা একটা কিছুতে থাকলে আমরা বলি আর পারি নে, হাঁপিয়ে যাচ্ছি। সেখানে হাউ ডু ইউ কন্ট্রোল ইয়োরসেলফ? হাউ ডু ইউ ব্যালেন্স ইওর লাইফ? দেখুন, এখানে ব্যাপার হচ্ছে কি জানেন তো, মানে এই জিনিসগুলোতে মানে খুব মানে এখানে কাজের প্রতি ভালোবাসা, হুম যেটাকে আমরা বলি প্যাশন। হুম তো ওই প্যাশনটা কিন্তু মানে প্যাশনটা কিন্তু ড্রাইভ করে আরকি। প্যাশনটাই আমাকে এগিয়ে নিয়ে যায়। কারণ এগুলো ওরকম কিছু নয় যে আমি লেখালেখি করি বা আমি অ্যাজ এ স্পিকার হিসেবে বিভিন্ন জায়গাতে যাই। এগুলো সবগুলো কিন্তু একই, মানে রুট কিন্তু একটাই। দেখে মনে হচ্ছে, আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে আলাদা, আলাদা মানে বিভিন্ন এরিয়াতে আমি কাজ করি। কারণ এগুলোর রুট একটাই। রুট একটাই। একটাই রুট। ওটা কিন্তু ওরকম কিছু নয় যে আলাদা, আলাদা ক্যারিয়ার বা আলাদা, আলাদা কিছু। কারণ ব্যাপারটা হচ্ছে কি নলেজ শেয়ারিং। এই নলেজ শেয়ারিংটা করতে গেলে নলেজ শেয়ারিং এর জন্যই এত কিছু করে যাওয়া। কারণ আজকে আমি বই লিখি। আমার কিন্তু লেখক হবার জন্য বই আমি লিখি না। আমি লিখেছি এজন্যই যে আমার যা নলেজ আছে, হোয়াটএভার মাই নলেজ এক্সপেরিয়েন্স, আমি এটাকে ডকুমেন্টেড করে গেলাম। রিজন বিহাইন্ড, আমি তো একটা সময় থাকবো না, আমরা তো থাকবো না। কেউ থাকবো না। কিন্তু আমার বইটা থেকে যাবে। দ্যাট ইজ মাই অবজেক্টিভ বই লেখার পেছনে। কথা বলি, TEDx এ যাই আর বিভিন্ন জায়গাতে গিয়ে কথা বলি, মোটিভেশন বা যাই বলুন না কেন। আমি যদিও নিজেকে মোটিভেশনাল স্পিকার বলতে একদমই রাজি নই। কিন্তু আমি বলি কেন যে আমার যা নলেজ, আমার যা শেখা, সেটাকে একটু যদি শুনে যদি কারোর কোনো কাজে লাগে। আমি কালকে শিপার্ডে গেছিলাম। শিপার্ডের একটা ওদের ওখানের মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক অনেক কিছু অনেক অনেক কিছু প্রায় ৪-৫ ঘন্টার প্রোগ্রাম ছিল। তো ওরা আ আ কারণ সেখানেও আমি একই কথা বলেছি যে, "আমি কিন্তু কোনো টেক্সট বুক থেকে কোনো কিছু তোমাদেরকে শেখাতে আসছি না। কোনো টেক্সট বুকে পাবে না আমার এই কথাগুলো বা আমার এই স্লাইড গুলো। এগুলো সবকিছু আমার নিজের শেখা, নিজের আ অর্জন অভিজ্ঞতা করা, থেকে। অভিজ্ঞতা থেকে ইয়ে করা।" এবং ওরা লাস্টলি আমি যখন ফিরে আসি বলে গেছে, "স্যার, আ আপনার থেকে অনেক কিছু হয়তো আমাদের আরো শেখার আছে। কিন্তু সময়ের অভাবে হয়তো হবে না। কিন্তু আপনার সঙ্গে আমরা কিন্তু টাচে থাকবো।" ডেফিনিটলি যদি তোমাদের কোনো উপকারে আসে, কাজে আসে, আমি সবসময় আমি আছি। তো এই জিনিসগুলো কি ওই যেটা আপনি বলছিলেন যে লেখালেখি করা, মোটিভেশন বলুন আর ওই ছাত্র মানে ওই স্টুডেন্টদের পড়ানো বলুন, এগুলো রুট একটাই যে নলেজটাকে ডিসেমিনেট করা। মুদ্রা কথা তাহলে হলো যে মালাটা বিভিন্ন রঙের ফুলে সাজানো হলেও সুতো একটাই। একদম। এই একই সুতোয় বিভিন্ন রঙের ফুলে মালাটা গাঁথা হয়েছে। হুম। আসলে পাঠ্য বইয়ের সিলেবাসের বাইরে জীবনের যে সিলেবাস রয়েছে তা অনেক বেশি প্রয়োজনীয়, এবং সেই সিলেবাসটুকু আমাদের আরো বেশি করে পড়তে বুঝতে হবে। তবেই বোধ করি
যাত্রা সফল হবে। শুধুমাত্র পাঠ্য বইয়ে মুখ বুজে থাকলে হবে না, জীবনের বইটিও পড়তে হবে। স্যার, যখন জীবনের কথা এলো, একটু জানতে চাইবো আপনার যে জীবন দর্শন রয়েছে, যা আপনার চিন্তা, সিদ্ধান্ত বা নেতৃত্ব দর্শনকে প্রভাবিত করে, সে সম্বন্ধে যদি আমাদের একটু কিছু বলেন। দেখুন, এখানে একটা জিনিস আমি খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনি করেছেন। সেটার বেসিস আমি বলছি যে আজকে আহ, মানে ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক এমন একটা জিনিস যেটার উপরে আমি খুব গুরুত্ব দিই। সেই রিসার্চের ক্ষেত্রেও ফ্রেমওয়ার্ক লাগে, সেই যে কোনো বিজনেস প্রজেক্ট নিয়ে আপনি কাজ করবেন, বিজনেস ডেভেলপ করবেন, ওখানেও ফ্রেমওয়ার্ক লাগে, লাইফের ক্ষেত্রেও ফ্রেমওয়ার্ক লাগে। উইদাউট ফ্রেমওয়ার্ক, কারণ যত যে কোনো আপনি কোনো একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন, বিজনেস স্ট্র্যাটেজি, সেখানেও কিন্তু ফ্রেমওয়ার্কের মাধ্যমেই আপনাকে এগোতে হবে। তো এইখানে আমি একটা আমার পার্সোনাল ফ্রেমওয়ার্ক একটা ডেভেলপ করেছিলাম, যেটা আমার নিজের উপলব্ধি থেকে করা। সেই ফ্রেমওয়ার্কটার নাম হলো গিয়ে সিভিআর মডেল। সিভিআরটাকে আমি মানে খুব সহজভাবে বলছি আপনাকে, তাহলে আমার ওই জীবন দর্শন এর মধ্যেই আছে। সি হলো গিয়ে কনস্ট্যান্ট, হুম হুম। ভি হলো গিয়ে ভেরিয়েবলস, আর হলো রেসপন্স। আর এগুলোকে যদি আহ, যদি জুড়ে আপনি দেওয়া যায়। জুড়ে দেওয়া যায়, এটার আউটকাম হলো গিয়ে গ্রোথ। আচ্ছা। তো সিভি সি কনস্ট্যান্ট হলো গিয়ে আমাদের, কারণ আমরা কিছু জিনিস আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি না। হুম আমাদের ব্যাকগ্রাউন্ড বলুন, ফ্যামিলি বলুন, হুম হুম। কোথা থেকে আমরা এসেছি, বা আমাদের সেই মানে ভ্যালিউজ, প্রিন্সিপালস, আপব্রিঙ্গিং, হুম হুম। এগুলো ইউ ক্যানট চেঞ্জ। ওখানে আপনি, কারণ আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, এটা আমাদের কনস্ট্যান্ট থাকবে, ওটা থাকবে। থাকবে। ভেরিয়েবলস, লাইফে কিন্তু বহু রকমের ভেরিয়েবলস আছে। ঠিক। আপনাকে খুব মানে prudently you have to select the variables, good variables like হুম bad variables. যদি আপনি বিজনেসের কথা ভাবুন, যে বিজনেসে মার্কেটের কি ডিমান্ড আছে, কি এক্সপেকটেশন আছে, আপনার ফ্যামিলি, নানা সবকিছু মিলিয়ে লাইফ, বিজনেস, প্রফেশন, এভরিওয়্যার ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েবলস আছে। সেখান থেকে আপনাকে চুজ করতে হবে যে কোনটাতে আমি রেসপন্ড করব। ইউর রেসপন্ড ম্যাটার্স। অ্যাজ পার ইউর রেসপন্ড, আপনি কিন্তু গ্রোথ পাবেন, আপনার আউটকাম পাবেন। তো এইটাকে এইভাবে আমি জিনিসটাকে ব্যাখ্যা করি আর কি, যে লাইফের ভেরিয়েবল চুজ করাটা খুব ইম্পর্টেন্ট। যদি সঠিক ভেরিয়েবলস চুজ করা যায়, করে সেটার উপরে যদি রেসপন্ড করা যায়, তবেই গিয়ে আপনি জীবনের সঠিক গোল, মানে রেজাল্ট বা অ্যাচিভ করা গ্রোথ যাবে। অ্যাচিভ করতে পারবেন। কথায় কথায় সময় অনেকটা এগিয়ে গেছে, আর একটু আমরাও এগিয়ে যাব। স্যার, মনে করুন আজকে থেকে 10 বছর পর, 10 বছর পর ডক্টর জয়ন্ত ঘোষ নিজেকে কোথায় দেখতে চাইছেন? আর আপনি যেহেতু একজন মেন্টর, আপনার অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যাদেরকে আপনি গাইড করছেন, তাদেরকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন? তো প্রথম কথা হলো গিয়ে মেন্টর, ঠিক আছে, আপনি মেন্টর বলছেন, ঠিক আছে, অনেকেই বলে, কিন্তু আমি কিন্তু নিজেকে মেন্টর ওরকম ভাবে বলতে রাজি নই। কারণ আমি মনে করি যে আমিও একজন জীবনের শিক্ষার্থী। আমিও শিক্ষার্থী তো আমরা সবাই। হ্যাঁ। তো আমারও শেখা, আমারও প্রতিদিন শেখা হয়, নতুন নতুন উপলব্ধি। আজকের দিনে আপনার এখানে এলাম আমি, এটাও আমার কাছে একটা শেখা। আহ, আমরা কথা বলছি, অনেক কিছু আপনার থেকে শুনছি, আমি আপনাকে বলছি, এই আলাপচারিতার মধ্যেও এটাও কিন্তু একটা লার্নিং। লার্নিং। তো এই লার্নিংটা, এবং আমি একজন লাইফ লং লার্নার, যেটা আমি নিজেকে বলতে চাই। আর আমার একটা, যেটা আপনি বললেন যে যারা যে সমস্ত ইউথদের নিয়ে আমি কাজ করি, ওদেরকে আমি যদি একটা জিনিস বোঝাতে পারি, একটা জিনিস আমি ওদেরকে, আমি শুধু খালি ওদের থেকে আমার এই এক্সপেকটেশনটা থাকবে, ওরা ভ্যালুসটাকে গুরুত্ব দেবে, ভ্যালুয়েশনটাকে নয়। সুতরাং ভ্যালুয়েশনটা পরে, আগে ভ্যালুসটা দাও, আগে ভ্যালু ক্রিয়েট করো, ভ্যালুয়েশন উইল ফলো ইউ। তাহলে আজকের যে তরুণ বন্ধুরা আমাদের এই প্রোগ্রামটি দেখছে, তারা নিশ্চয়ই বুঝে গেছে যে স্যার আসলে এত আলোচনা, এত কথা, তার বটম লাইনে গিয়ে কি দাঁড়ালো। ভ্যালিউস আর ভ্যালুয়েশনের পার্থক্যটা স্যার কিন্তু বলে দিলেন। স্যার কি চাইছেন আমাদের তরুণ বন্ধুদের কাছে, সেটাও পরিষ্কার হয়ে গেল। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করে দিই এখানে, আরেকটা কথা। মানে এগুলো এগুলো তো সবই আমার নিজের জীবনের উপলব্ধি,
যে নেভার কম্প্রোমাইজ ইফ দ্য সিচুয়েশন ইজ উইদিন ইউর কন্ট্রোল। এইটা আমার একটা মেসেজ যে ইয়াং জেনারেশনের জন্য। সেটা বলার পিছনে কারণটা এটাই যে আহ, জীবনে কিছু কিছু সিচুয়েশন আসে যেগুলো বিয়ন্ড আওয়ার মানে আমাদের সাধ্যের বাইরে, সেখানে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়। কিছু কিছু জিনিস আছে যেগুলো উইদিন আওয়ার উইদিন আওয়ার কন্ট্রোল, সেখানে কিন্তু কম্প্রোমাইজ করাটা ঠিক নয়। চেষ্টা চালিয়ে যেতে হবে, লেগে থাকতে হবে। কিন্তু বলে আমি পারবো না, হাল ছেড়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। যদি চেষ্টা চালিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানো যায়। এই জন্য নেভার কম্প্রোমাইজ ইফ দ্য সিচুয়েশন ইজ উইদিন ইউর কন্ট্রোল। স্যারের কথাগুলো শুনতে শুনতে আমার রবার্ট ল্যাংলের কথাগুলো খুব মনে পড়ছিল। আমি একটু ল্যাংলের লাইনই ধার করে বলছি যে দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্য হার্ডেস্ট and there is no turning back. You just need to believe in yourself for your future to be on track. ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, অসম। তো যদি তোমাকে তোমার ট্র্যাক ধরে এগিয়ে যেতে হয়, স্যার অনেক টিপস দিয়েছেন, অনেক কথা বলেছেন। সবার আগে আত্মবিশ্বাসটা খুব দরকার। নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখাটা খুব দরকার। নিজের যোগ্যতা, ক্ষমতা, তার প্রতি বিশ্বাস রাখাটা খুব দরকার। আমাকে পারতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে, এই বিশ্বাসটুকু নিয়ে তারপর মা ভই বলে এগিয়ে যাওয়া। স্যার আমরা অনেক কিছু শুনলাম, সময়ের একটা যেহেতু লিমিটেশন রয়েছে তাই আর হয়তো একদম। আরো অনেক গল্প হচ্ছে না, আর তারপরেও আমরা প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন। আপনার সাফল্যে আমরাও যেন গর্বিত হবার সেই সুযোগটুকুন পাই ভবিষ্যতে, সে প্রার্থনা করব। আপনি ভালো থাকুন, আর আবারও যদি কখনো সুযোগ হয় আপনার অভিজ্ঞতা আমরা আরো শুনবো। নিশ্চয়ই। আপনার কথায়, আপনার আলোয় আমরা সমৃদ্ধ হব। আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।